আপনি এমন অনেক গল্প শুনে থাকবেন যেখানে একজন বন্দী জেল থেকে পালানোর জন্য নিজের সমস্ত জীবন সঁপে দেয়, কিন্তু এই গল্পটি সেই ব্যক্তির যে শুধু এই কারণেই জেলে যেতে চায় যাতে সে জেল ভেঙে পালাতে পারে। আমাদের আজকের এই গল্পটির নাম এসকেপ প্ল্যান। এই মুভিটি 2013 সালে মুক্তি পেয়েছিল। আইএমডিবিতে এর রেটিং 6.7 আউট অফ 10। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের মুভির গল্প। এই গল্পের শুরুতে সিলভেস্টার স্ট্যালোনকে দেখানো হয়, যার নাম রে, এবং সে একটি জেলে বন্দী। সে এখন এখান থেকে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর তখনই আমরা বাইরে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটতে দেখতে পাই। সেখানে ফায়ার ব্রিগেডের গাড়ি আসে, আর পরের মুহূর্তে দেখানো হয় যে রে ফায়ার ব্রিগেডের পোশাক পরে জেল থেকে বেরিয়ে যায়। বাইরে তার সঙ্গীরা অপেক্ষা করছিল, যারা কিনা গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছিল। রে তাদের সাথে গাড়িতে চড়ে বেরিয়ে যায়। এখন রে এর সঙ্গীরা তাকে ছেড়ে দেয়, আর তখনই পুলিশের গাড়ি চলে আসে, যারা কিনা রেকে দেখে ফেলে। সেই মুহূর্তে রে একটি টেলিফোন বুথে ছিল এবং সে ফোনে কাউকে বলে শো টাইম। এরপর পুলিশ আবার রেকে গ্রেফতার করে। তখনই সেখানে একজন ব্যক্তি আসে এবং সে পুলিশকে কিছু কাগজপত্র দেখায়। লোকটির নাম ক্লার্ক, এবং পরের দৃশ্যে দেখানো হয় যে রে এবং ক্লার্ক জেলের ওয়ার্ডেনের ঘরে আছে। ক্লার্ক ওয়ার্ডেনকে বলে যে আমরা একটি স্বাধীন নিরাপত্তা সংস্থা এবং আমরা দ্য ফেডারেল ব্যুরো অফ প্রিজনসের জন্য কাজ করি। তারা আমাদের নিয়োগ করেছে, আর রে জেল থেকে পালিয়েছিল। সে আমার পার্টনার, আপনার ভয় পাওয়ার দরকার নেই। এর আগেও রে 14টি জেল ভেঙে পালিয়েছে। এরপর রে তাদেরকে বলে যে কিভাবে সে এই জেল থেকে পালিয়েছিল। আসলে রে এবং তার পুরো দল এই কাজের জন্য ভালো অঙ্কের একটা টাকা পায়, তাই তারা নিজেদের জীবন বিপন্ন করে এই কাজ করে। এই মিশন শেষ করার পর জেল থেকে বেরোনোর কয়েকদিন পর তাদের আরো একটি মিটিং হয়। এই মিটিংয়ে রে, ক্লার্ক এবং তার পুরো দল এবং সিআই এর একজন উকিল আসেন, যার নাম জেসিকা মিলার। তিনি তাদের বলেন যে কিছু মানুষের জন্য এমন জেল তৈরি করা হয়েছে যাদের কোনো দেশের সরকারই চায় না, কারণ তারা সমাজে থাকার যোগ্য নয়। কিন্তু যারা এই জেল এবং পুরো প্রকল্পে টাকা লগ্নি করছে, তারা প্রথমে নিশ্চিত হতে চায় যে এই জেলটি এতটা সুরক্ষিত কিনা যে এখান থেকে কেউ পালাতে পারবে না। আর এখানে আমরা আপনাকে এই কাজের জন্য নিয়োগ করতে চাই, যাতে আপনি সেখানে গিয়ে দেখতে পারেন যে এখান থেকে পালানোর কোনো পথ আছে কিনা। এই কাজের জন্য তাকে $5 মিলিয়ন দেওয়া হবে, যা কিনা তার সাধারণ পারিশ্রমিকের দ্বিগুণ। আসলে এই জেলটি কোনো অফিসিয়াল জেল নয়, তাই এই জেল সম্পর্কে কোনো মানুষই কিছু জানে না। আর সবচেয়ে বড় সমস্যা হলো রে যখন এই জেলে যাবে তখন তার দলের কেউ জানতে পারবে না যে রে কোথায় গেছে। তাই রে এর দল চায় না যে সে এই মিশনে যাক, কিন্তু রে বলে ঠিক আছে, আমি এই কাজ করব। এরপর রে এর পুরো পরিচয় এবং যে অপরাধের অজুহাতে সে জেলে যাবে সেগুলো পরিকল্পনা করা হয়। তাকে বলা হয় তোমার নাম অ্যান্টনি হবে, এবং গত 10 বছরে ইউরোপে যত বোমা হামলা হয়েছে সেই সব বোমা তুমিই বানিয়েছিলে। এই অভিযোগেই তোমাকে জেলে বন্দি করা হবে। রে জিজ্ঞাসা করে সেখানে আমার কন্ট্যাক্ট কে হবে। তাকে বলা হয় সেখানকার ওয়ার্ডেন, যার নাম রজার মুরস। যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি তাকে তোমার ইভাকুয়েশন কোড বলবে এবং তোমাকে জেল থেকে বাইরে বের করে দেওয়া হবে। ইভাকুয়েশন কোড হলো সেই কোড যা বলার পর ওয়ার্ডেন জানতে পারবে যে অ্যান্টনি, যার নাম, সে সরকারের পক্ষ থেকেই এসেছে এবং তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এখান থেকে যাওয়ার আগে তার দলের সদস্য এবং তার বন্ধু এবিগেল তার শরীরে একটি ট্রান্সমিটার ঢুকিয়ে দেয়, যাতে তারা তার অবস্থান জানতে পারে। যদিও এটা অনুমোদিত ছিল না, কিন্তু তার দল কোনো রকম ঝুঁকি নিতে চাইছিল না। এখন রে সেখান থেকে বেরিয়ে যায়, আর তখনই সেখানে একটি গাড়ি আসে এবং তারা রেকে সেই গাড়িতে বসিয়ে দেয়। গাড়িতে বসার পর রে এর শরীর থেকে সেই ট্রান্সমিটারটি বের করে ফেলা হয়, যা তার দল তার শরীরে ঢুকিয়েছিল। আসলে এই লোকেরা আগে থেকেই জানতো যে তার শরীরে ট্রান্সমিটার রয়েছে, আর এখন রে এর দল জানতে পারেনি যে সে কোথায় আছে, কারণ তারা রে এর সিগন্যাল পাচ্ছিল না। এরপর গাড়িতে রেকে অজ্ঞান করে দেওয়া হয়, এবং যখন তার জ্ঞান ফিরে তখন সে এমন একটি জেলে ছিল যেখানে কোনো দেয়াল ছিল না। এখানে যত বন্দী ছিল তাদের সবাইকে কাচের কুঠুরিতে রাখা হয়েছিল, এবং এর পাশাপাশি এখানে ড্রোন উড়ছিল যেখানে ক্যামেরা লাগানো ছিল, যা প্রতি মুহূর্তে তাদের উপর নজর রাখছিল। আর এখানে যে গার্ডরা ছিল তাদের মুখে সবসময় মাস্ক থাকতো,
অর্থাৎ এটি কখনো জানা যেত না যে কোন গার্ড কোন সময়ে ডিউটিতে আসে। আর রে যাকে কিনা এখানে অ্যান্টনি নামে আনা হয়েছিল সে বুঝে যায় যে সে কোথাও না কোথাও ফেসে গেছে। এরপর তাকে ওয়ার্ডেনের সামনে নিয়ে যাওয়া হয়। এই ওয়ার্ডেনের নাম ওয়ার্ডেন হবস এবং সে তাকে জিজ্ঞাসা করে যে ওয়ার্ডেন মার্শ কোথায়। হবস তাকে বলে যে এখানে মার্শ নামের কোনো ওয়ার্ডেন নেই। রে তাকে বলে যে আমার ইভাকুয়েশন কোড হলো 310275। হবস বলে তোমার কি মনে হয় যে তুমি এখন আমাকে কোড বলবে আর আমি তোমাকে এখানে স্বাধীন পাখির মতো উড়তে দেবো আর যেতে দেবো? এমনটা কখনোই হবে না। এখন তোমাকে সারা জীবন এখানেই থাকতে হবে, এই জেলেই আমার সাথে। এরপর রে অর্থাৎ অ্যান্টনিকে তার কাচের কুঠুরিতে ফেরত পাঠানো হয়। পরের দিন রেকে বাকি বন্দীদের সাথে একটি হলে নিয়ে যাওয়া হয়। এখানে যত বন্দী ছিল সবাই বিরক্ত ছিল, কারণ এখানে তাদের কাচের এই সেলগুলির ভেতরে ইঁদুরের মতো রাখা হয়। এখানে বাইরে ঘোরার কোনো রকম জায়গা নেই। আর যখন রে থাকে তখনই তার দিকে ৩-৪ জন বন্দী আসে, কিন্তু তারা তাকে আক্রমণ করার আগেই রে তাদের উপর হামলা করে দেয়। আর এখন এই বন্দীরা রেকে আক্রমণ করতে চায়। আর তখনই সেখানে আর্নল্ড শোয়ার্জনেগার চলে আসে, যার নাম কিনা এখানে এমিল রটমায়ার। সে সেই লোকদেরকে বলে যে যদি কেউ এক পাও এগোও তাহলে তার অবস্থার জন্য সে নিজেই দায়ী হবে। তাই তারা সবাই সেখান থেকে চলে যায়। এরপর আর্নল্ড অর্থাৎ এমিল রেকে জিজ্ঞাসা করে তুমি কি ভিক্টর ম্যানহাইমের নাম শুনেছ? রে বলে যে না, আমি এই নাম শুনিনি। এমিল বলে যে ভিক্টর সেই ব্যক্তি যে ধনীদের লুটে গরিবদের মধ্যে টাকা বিতরণ করে। আর এই লোকেরা চায় যে আমি তার ঠিকানা বলি, কারণ আমি তার নিরাপত্তায় কাজ করতাম। কিন্তু আমি তাদের ভিক্টর সম্পর্কে কখনো কিছু বলবো না। এই লোকেরা জাহান্নামে যাক। রে বলে হ্যাঁ, এই লোকেরা জাহান্নামে যাক। এমিল তখন রেকে জিজ্ঞাসা করে যে এর আগে তুমি কখনো কোনো জেলে গিয়েছো? রে বলে তুমি এত প্রশ্ন কেন করো? এমিল বলে কারণ আমি এভাবেই শিখি। রে তাকে বলে তাহলে তোমার শেখার পদ্ধতি পরিবর্তন করো। এরপর তারা আবার তাদের সেলে চলে যায়। রে এখানে চারিদিকে পর্যবেক্ষণ করছিল এবং সে এখানে একটি আইসোলেশন এলাকা দেখতে পায়। পরের দিন যখন তারা সবাই নিচে থাকে তখন সে এমিলকে বলে যে আমি এই আইসোলেশনের জায়গায় যেতে চাই। এমিল বলে যে ঠিক আছে এবং সে তাকে আক্রমণ করে। তাদের দুজনের মধ্যে তখন মারামারি শুরু হয়ে যায়। আর তখন ওই ওয়ার্ডেন বলে এই দুজনকে বক্সে ভরে দাও, অর্থাৎ সেই আইসোলেশনের জায়গায় যেখানে রে যেতে চেয়েছিল। তাদের দুজনকে সেই বক্সে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেখানে এত তীব্র আলো তাদের চোখের উপর ফেলা হয় যে তারা চোখ খুলতেই পারছিল না। আর এই আলো এখানে এই কারণেই জ্বালানো হয় যাতে তাদের গাম হয় এবং তাদের শরীর ডিহাইড্রেট হয়ে যায়। এটি এক প্রকার শাস্তি। রে এখানে দেখে যে মেঝেতে একটি প্লেট রয়েছে যেখানে স্টিলের রিবেট অর্থাৎ স্ক্রু লাগানো আছে। পরের সকালে যখন এখানে ডাক্তার আসে তখন রে ডাক্তারকে জিজ্ঞাসা করার চেষ্টা করে যে এটা কোন জায়গা, আমরা কোথায় আছি, কিন্তু ডাক্তার তাকে কিছু বলে না। এখন এখানে যে গার্ড আছে সে দেখে ফেলে যে ডাক্তার এবং রে নিজেদের মধ্যে কথা বলছে এবং সে ডাক্তারকে জিজ্ঞাসা করে সে কি জিজ্ঞাসা করলো। ডাক্তার মিথ্যা কথা বলে। সে বলে যে সে জিজ্ঞাসা করলো যে আমার শরীর কতটা ডিহাইড। আর সে বুঝে যায় যে এই ডাক্তার ভালো মানুষ, কিন্তু এই জেল থেকে পালানো প্রায় অসম্ভব, কারণ রে যে বইটি লিখেছিল যা সে আগের 14টি জেল থেকে পালানোর অভিজ্ঞতা থেকে লিখেছিল, যে কোন জেল থেকে সে কিভাবে পালিয়েছিল, কোন জেল কোন রকম ভুল করেছিল। আর এই কারণেই এই জেলটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে কেউ এখান থেকে পালাতে না পারে। আর এই কথাটি জানা যায় ওয়ার্ডেনের ঘরে রাখা সেই বই থেকে, যা কিনা রে নিজেই লিখেছে। এখন তাদের দুজনকে সেই সেল থেকে বের করে দেওয়া হয় এবং পরের দিন রে যখন এমিলের সাথে দেখা করে তখন সে তাকে বলে যে আমার 3 ইঞ্চি চওড়া একটি গোলাকার দাতব টুকরো চাই। আমি যদি সেটা পেয়ে যাই তাহলে হয়তো আমি তোমাকে এই জেল থেকে বের করে দিতে পারবো। এমিল বলে যে আমি এই টুকরোটি নিয়ে আসবো। আর এরপর এমিলকে ওয়ার্ডেন হবসের ঘরে রাখা হয়, কারণ তারা তার কাছে ভিক্টরের ঠিকানা জানতে চায়, কারণ সে ভিক্টরের জন্য কাজ করত। আর হবস তাকে খুব নির্যাতন করে, কিন্তু সে তাকে তার ঠিকানা বলে না। আর তাকে সেখান থেকে বাইরে নিয়ে যাওয়ার আগেই সে ওয়ার্ডেনের ঘর থেকে দাতব গোলাকার টুকরোটি তুলে নেয়, যেমনটা রে বলেছিল। আর সেই টুকরোটি সে রেকে দিয়ে দেয় এবং সে তাকে জিজ্ঞাসা করে যে এখন আমাকে তোমার সম্পর্কে বলো। আসলে এমিল রে সম্পর্কে জানতে চেয়েছিল, আর রে তাকে বলেছিল যে যদি তুমি আমার এই কাজটি করে দাও তাহলে আমি তোমাকে আমার সম্পর্কে সব সত্যি কথা বলবো। আর সে এমিলকে বলে যে জেল ভেঙে পালানো আমার পেশা। গত 4 বছর ধরে আমি দ্য ফেডারেল ব্যুরো অফ প্রিজনসের জন্য জেল ভেঙে পালাচ্ছি। আর হবস যে এখানকার ওয়ার্ডেন, সে এই জেলটি তৈরির জন্য আমার রেকর্ড, আমার অভিজ্ঞতা
ব্যবহার করেছে যাতে কেউ এটাকে ভেঙে পালাতে না পারে। আমি ভেবেছিলাম যে এটা একটি প্রজেক্ট, কিন্তু এটা একটা সেটআপ ছিল আর এই লোকেরা আমাকে এখানেই মেরে ফেলতে চায়। আমি জানি না যে এইসবের পেছনে কে রয়েছে, কিন্তু আমি খুঁজে বের করব ঠিকই। এবং সে এমিলকে বলে যে তোমাকে আরেকবার তাদের মনোযোগ অন্যদিকে সরাতে হবে। এমিল বলে কি করতে হবে? রে বলে আরেকবার তোমাকে বক্সে যেতে হবে। এমিল সরাসরি না করে দেয়, কারণ সেখানে খুব খারাপভাবে নির্যাতন করা হয়। রে তাকে বলে যে যদি তুমি এখান থেকে বাইরে যেতে চাও তাহলে তোমাকে এটা করতেই হবে। এমিল বলে ঠিক আছে, আমি এটা করব, কিন্তু আমি যদি এই জেল থেকে বাইরে বের না হই তাহলে আমি তোমাকে এখানেই এই জেলের মধ্যেই মেরে ফেলবো। রে বলে যে মঞ্জুর। রে তাকে বলে যে যে কোনো জেল ভেঙে বাইরে বেরোনোর জন্য আমাদের 3টি জিনিস মনে রাখতে হয়: 1 লেআউট, 2 রুটিন এবং 3 সাহায্য। আর এই মুহূর্তে এই 3টির কোনো জিনিসই আমাদের কাছে নেই। রে বলে যে যে বক্সের ভেতরে আইসোলেশন জায়গায় আমাদের বন্দি করা হয়েছিল সেখানে নিচে কোনো ড্রোন আছে কিনা, এবং আমি সেটা খুঁজে বের করব যে সেটা কোথায় যায়। সে এটাও বলে যে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে এই জেলটি কোনো গুহা বা উপসাগরের ভেতরে তৈরি করা হয়েছে, কারণ এই পুরো কাঠামোটি উলম্ব এবং উলম্ব কাটানোর একটি নিয়ম আছে যে যে পথ দিয়ে নিচে যায় সেটা উপরেও যায়। এমিল বলে যে যদি আমরা বক্সের ভেতরে চলেও যাই তাহলে আমরা সেই রিবেটগুলিকে অর্থাৎ সেই স্ক্রুগুলিকে কিভাবে কাটবো যা সেখানে লাগানো আছে। সে বলে যে আমাদের কাটার দরকার নেই, এই জায়গাটি সমুদ্রের কাছাকাছি, কারণ বাতাসে এখানে অনেক বেশি আর্দ্রতা আছে। আর আমরা যখন সেই আইসোলেশন জায়গায় অর্থাৎ বক্সের ভেতরে যাব তখন যে লোহার ধাতুটি তুমি আমাকে দিয়েছ আমরা সেটা আলুর সামনে ধরে তার প্রতিফলন সেই রিবেটগুলিতে ফেলবো, যার ফলে রিবেটগুলি প্রসারিত হবে এবং নিচ থেকে বেরিয়ে আসবে। কারণ যে এখানে রিবেট লাগিয়েছে তার এখানে অ্যালুমিনিয়ামের রিবেট লাগানো উচিত ছিল, কিন্তু সে স্টিলের রিবেট লাগিয়েছে। আর স্টিলের মধ্যে মরিচা ধরে যায় এবং খুব দ্রুত গরম হয়ে যায়। আসলে সে আগের বার দেখে নিয়েছিল যে সেখানে একটি স্ক্রু অর্থাৎ যে রিবেটগুলো লাগানো আছে সেগুলো অ্যালুমিনিয়ামের নয় বরং স্টিলের। আর এখন তাদের কাছে একটি পরিকল্পনা আছে। রে বলে রিবেটগুলো বের করার পর তোমাকে অন্তত 5 মিনিট পর্যন্ত সেখানে যত গার্ড আমাদের সিসিটিভি ক্যামেরায় দেখেছ তাদের মনোযোগ অন্যদিকে সরাতে হবে, তবে আমি এটা করতে পারবো। আরেকবার আমি উপরে পৌঁছে গেলে আমি জানতে পারবো যে আমরা কোথায় রয়েছি। আমার আন্দাজ অনুযায়ী এটা কোনো ছোট শহরের কাছে হবে, কারণ জেল যত গোপনই থাকুক না কেন তার রেশন অর্থাৎ সরবরাহের প্রয়োজন। এরপর এমিল এখান থেকে উঠে এবং এই জেলেই জাবেদ নামের একজন বন্দী তাকে উল্টোপাল্টা বলতে শুরু করে। আর এখন এমিল জাবেদের লোকজনের এবং একই সাথে রে এর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তখনই এখানে গার্ডরা চলে আসে এবং তাদের সবাইকে আলাদা বক্সের ভেতরে বন্দি করে দেয়। বক্সের ভেতরে যাওয়ার পর সেখানে আলো জ্বলে। তখন রে নিজের পকেট থেকে সেই দাতব টুকরোটি বের করে এবং আলোর প্রতিফলন সরাসরি সেই স্টিলের রিবেটগুলির উপর ফেলে, যার ফলে সেগুলো গরম হয়ে যায় এবং একে একে সেসব রিবেটগুলো বের করে ফেলে। কিন্তু সে ঢাকনা খুলতে পারে না, কারণ সে জানে যে ক্যামেরায় তার উপর নজর রাখা হচ্ছে। আসলে সে রিবেটগুলি এমনভাবে বের করেছিল যে ক্যামেরায় কেউ কিছু জানতেই পারে না। আর এখন সে তার বন্ধু এমিলকে ইশারা করে, আর পরিকল্পনা অনুযায়ী সেখানে এমিল চিৎকার করা শুরু করে যাতে সিসিটিভি ক্যামেরায় যারা এসব কিছু দেখছে সবার মনোযোগ এমিলের দিকে চলে যায়। আর তখন এমনটাই হয়। আর এই সুযোগের সদ্ব্যবহার করে রে একটি টিস্যু পেপার চিবুই এবং সেই টিস্যু পেপারটি সে সরাসরি ক্যামেরার উপর লাগিয়ে দেয়, যার ফলে তার কটুরিতে এবং তার বক্স এখন কেউই দেখতে পায় না। সে ঢাকনা খুলে নিচে যায় এবং কিছুটা এগিয়ে যাওয়ার পর সে পাইপ দেখতে পায় এবং সেই পাইপের সাহায্যে উপরে চড়া শুরু করে দেয়। আর যখন সে উপরে উঠছিল তখন একটি পাইপ ভেঙেও যায়, যার ফলে জল বের হওয়া শুরু হয়ে যায়, কিন্তু কোনোভাবে রে উপরে টপ পর্যন্ত পৌঁছে যায়। আর যখন সে বাইরে বের হয় তখন পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ চারদিকে সমুদ্র ছাড়া আর কিছুই ছিল না। আর এই জেলটি একটি খুব বড় জলের জাহাজের ভেতরে ছিল। আর রে জলে ঝাঁপ দিতেও পারে না, কারণ জলে ঝাঁপ দেওয়ার মানে মৃত্যু। এই বিশাল সমুদ্রে রে মাটি কোথায় পাবে সে সেটা জানে না। এখানে গার্ডরাও ছিল। রে লুকিয়ে পড়ে এবং দ্রুত এখন সে নিচের দিকে নামা শুরু করে, কারণ তাকে যে কোনো উপায়ে তার বক্সে ফিরে আসতে হবে। আর যখন সে নিচে নামছিল তখন সে উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু যে জলের পাইপটি ভেঙেছিল সেখান থেকে জল জমা শুরু হয়ে গিয়েছিল, তাই পড়ে গিয়েও তার চোট লাগেনি। আর যত বক্সের ভেতরে বন্দি ছিল সেখানেও জল জমা শুরু হয়ে যায়। ওয়ার্ডেন বলে যে সবাইকে বাইরে বের করো। আর তারা রে এর বক্সের দরজা খোলার আগেই
রে সেখানে পৌঁছে যায় এবং সে ডাকনাটাকেও লাগিয়ে দেয় এবং সাথে সাথে একটি দুটি রিবেটও লাগিয়ে দেয়। এখানে ক্যামেরার উপর সে যে কাগজ অর্থাৎ টিস্যু পেপার লাগিয়েছিল সে সেটাকেও বের করে দেয়। আর এখন রেকে এখান থেকে বাইরে বের করে দেওয়া হয়। তাকে বাইরে বের করার পর এখানে যে ওয়ার্ডেন আছে যার নাম হবস, সে তার লোকদেরকে জিজ্ঞাসা করে যে গন্ডগোল কোথায় হয়েছিল, জল ভেতরে কি করে এলো। সে বলে বক্স 2 এর নিচে। হবস বলে বক্স 2 এর ভেতরে তো অ্যান্টনি ছিল। এখানে রে এর নাম অ্যান্টনি, আর হবস জানে না যে অ্যান্টনি রে, আর সেও ওই বিখ্যাত ব্যক্তি যে আজ পর্যন্ত অনেক জেল থেকে পালিয়েছে। আর যখন সে বক্স নম্বর 2 এর ভেতরে যায় তখন সেখানে সে কিছু রিবেট দেখতে পায় যা রে লাগাতে পারেনি। গার্ড বলে যে এগুলোতে মরিচা ধরেছিল আর জলের চাপে বাইরে বেরিয়ে গেছে হয়তো। হবস তার কথা বিশ্বাস করে নেয়। সে বলে যে হ্যাঁ এমনটা হতেও পারে। অন্যদিকে রে এর যে দল তারা রে এর জন্য চিন্তিত, আর এফবিআই এর উকিল তাদের যে $2.5 মিলিয়ন চেক দিয়েছিল সেটাও বাউন্স হয়ে যায়। এই বিষয়ে তারা ক্লার্কের সাথে কথা বলে, অর্থাৎ রে এর পার্টনারের সাথে। সে বলে আমি কাউকে এই কাজে লাগিয়েছি কিন্তু এখনো কিছু জানা যায়নি। এখন ক্লার্ক ওয়ার্ডেন হবসকে কল করে এবং সে তাকে জানিয়ে দেয় যে অ্যান্টনি রে, আর অনেক দেশ এই জেলের জন্য টাকা দিচ্ছে। আর রে যদি সেখানে থাকে এবং সেখান থেকে বের না হতে পারে তাহলে এটা এই কথাটার প্রমাণ যে এই জেল থেকে কেউ পালাতে পারবে না। ক্লার্ক হবসকে এটাও বলে যে এখানে যে একজন ব্যক্তি আছে সে ভিক্টরের সাথে কাজ করত। যদি সে আমাদের ভিক্টরের ঠিকানা বলে দেয় তাহলে অনেক বড় ব্যাংক আছে যারা আমাদের অনেক টাকা দিতে পারে, কারণ সে এমন একটি প্রোগ্রাম তৈরি করেছে যা দিয়ে সে পুরো বিশ্ব ব্যাংককেও উল্টে দেবে। আর শুধু এমিলই আমাদের বলতে পারে যে ভিক্টর কোথায় আছে। তার কাছ থেকে যে কোনো উপায়ে এই তথ্য বের করো। হবস বলে প্রথমে ঠিক ছিল, কিন্তু যখন সে রে এর কাছাকাছি এসেছে তখন থেকে তার পুরো আচরণ বদলে গেছে। আমার মনে হয় না সে আমাদের কিছু বলতে চলেছে, আর এইসব রে এর কারণে হয়েছে। ক্লার্ক বলে তাহলে এর শাস্তি রে এর পাওয়া উচিত। যদিও রে এবং ক্লার্ক দুজনেই পার্টনার ছিল, কিন্তু এখানে এটা জানা যায় যে ক্লার্কই সেই ব্যক্তি যে রেকে ধোঁকা দিয়েছে, যে তাকে এখানে ফাঁসিয়েছে, আর সে সেই লোকদের সাথে হাত মিলিয়েছে যারা মিলে এই জেলটি তৈরি করেছে। আর রে এর এখানে থাকার মানে হলো এই জেল থেকে কেউ পালাতে পারবে না। এরপর রে এর উপর এখানে অনেক বেশি অত্যাচার শুরু হয়ে যায়। তাকে অনেক বেশি নির্যাতন করা হয়, যার ফলে রে পুরোপুরি ভেঙে পড়ে এবং সে এখান থেকে বাইরে বেরোনোর চিন্তা মন থেকে সরিয়ে ফেলে, কারণ সে জানে যে যদি সে উপরে পৌঁছেও যায় তাহলেও এখান থেকে বের হওয়া অসম্ভব, কারণ এটা সমুদ্রের মাঝখানে। আর তারা এটাও জানে না যে আশেপাশে কোনো দ্বীপ আছে কিনা বা তারা দ্বীপের আশেপাশে আছে কিনা। এখন একদিন রে এমিলকে বলে যে আগে আমি একজন উকিল ছিলাম, আমি একজন অপরাধীকে শাস্তি দিয়েছিলাম আর সে আমার প্রতিশোধ নেওয়ার পণ করেছিল। সে একদিন জেল থেকে পালিয়ে গেল এবং আমার পরিবারকে মেরে ফেললো। আর সেদিন আমি বুঝতে পারলাম যে শুধু অপরাধীদের শাস্তি দেওয়া যথেষ্ট নয়, বরং এটাও নিশ্চিত করতে হবে যে যেখানে তারা থাকে অর্থাৎ জেলে সেই জায়গাটি সুরক্ষিত কিনা। আর এই কারণেই আমি এই কাজে এসেছি। এমিল বলে যে আমারও একটি মেয়ে আছে আর তোমাকে এই জেল থেকে বের হতে হবে যাতে তুমি সেই সব লোকদের থেকে প্রতিশোধ নিতে পারো যারা তোমাকে এখানে ফাঁসিয়েছিল। আর এখান থেকে আরেকবার রে এর মধ্যে এখান থেকে পালানোর উদ্দীপনা তৈরি হয়ে যায়। এখানে যত গার্ড আছে সবার মুখে মাস্ক লাগানো আছে, তাই কাউকে চেনা অসম্ভব। আর রে এবং এমিল এখন তাদের চাল থেকে তাদেরকে চিনতে শুরু করে। তারা তাদের নিজেদের মতো করে নাম দেয়, কিন্তু এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো তাদের এটা জানতে হবে যে তারা এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে। এর জন্য রে বলে যে আমার ডাক্তারের সাথে দেখা করতে হবে, আর এমিল ইচ্ছাকৃতভাবে তার পা আহত করে দেয়। আর যখন সে ডাক্তারের কাছে যায় তখন তাকে জিজ্ঞাসা করে যে আপনাকে আমাদের বলতে হবে, আপনাকে আমাদের বলতে হবে, কারণ এখানে যা কিছু হচ্ছে আপনি জানেন যে সেটা ভুল। কিন্তু ডাক্তার কিছুই বলে না। রে এখান থেকে কিছু জিনিস চুরি করে নিয়ে আসে এবং সে সেই জিনিসগুলো দিয়ে একটি প্যান দিয়ে এবং একটি চশমা দিয়ে যা সে সেখানেই কোনো একজন ব্যক্তির কাছ থেকে নেয় একটি সেক্স স্ট্যান্ড অর্থাৎ একটি যন্ত্র তৈরি করে। আর রে বলে এটা দিয়ে আমাদের অবস্থান জানতে পারবো।
কিন্তু এর জন্য আমাদের ডেকের উপরে যেতে হবে আর ধ্রুবতারার সাহায্যে আমরা জানতে পারবো যে আমরা ঠিক কোথায় আছি। তখনই সেখানে একটি গার্ড আসে যাকে হবস পাঠিয়েছিল, কারণ সে দেখে নিয়েছিল যে তারা দুজনেই কথা বলছিল, আর রেকে সেখান থেকে নিয়ে যায়। আর হবস এখন জানে যে তার নাম অ্যান্টনি নয় বরং রে। সে বলে, আমি তোমার বই পড়ে এই জেলের পুরো সিকিউরিটিকে শক্ত করেছি, তাই এখান থেকে কেউ পালাতে পারবে না। রে বলে, যদি তুমি আমার সম্পর্কে জানো তাহলে আমাকে যেতে দাও। সে বলে, না, তোমাকে এখানে রাখার জন্য তো আমরা টাকা পাই। রে বলে, আমি তোমাকে ভিক্টরের ঠিকানা বলতে পারি, কারণ এমিলকে তুমি সারা জীবন মরলেও সে তোমাকে ভিক্টর সম্পর্কে কিছুই বলবে না, কিন্তু এই কাজ আমি করতে পারি, তবে বিনিময়ে তোমাকে আমাকে ছেড়ে দিতে হবে। আর সে তার কথা মেনে নেয়, কারণ যদি ভিক্টরের ঠিকানা তাদের কাছে চলে আসে তাহলে তারা অনেক টাকা পাবে। আর পরে অনেক দিন ধরে সে ভিক্টর সম্পর্কে ভুল তথ্য দিতে থাকে, কারণ সে এমিলকে আগেই বলে দিয়েছিল যে আমি তোমার সাথে চালাকি করতে চলেছি। সে এমিলকে এটাও বলে যে এই সেক্স স্ট্যান্ডটাকে যা আমি বানিয়েছি, অর্থাৎ সেই ডিভাইসটা যা দিয়ে অবস্থান জানা যাবে, সেটা জাভেদকে দিয়ে দাও। জাভেদের উপর কেউ কোনো সন্দেহ করবে না, কারণ জাভেদ এবং তাদের নিজেদের মধ্যে অনেকবার মারামারি হয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে জাভেদের কাছে যায় এবং তাকে বলে, তুমি কি এখান থেকে পালাতে চাইবে? আর জাভেদও তাদের সাথে হাত মেলায়। জাভেদ ওয়ার্ডেন হবসের কাছে যায় এবং সে বলে যে আমি জানি যে এবিগেল এবং অ্যান্টনি অর্থাৎ রে এই দুজনেই এখান থেকে পালানোর কি পরিকল্পনা করছে। সে বলে, তুমি আমাকে পরিকল্পনাটা বলো। জাভেদ বলে, এক শর্তে আমি খোলা আকাশের নিচে নামাজ আদায় করতে চাই। আর ওয়ার্ডেন হবস এর জন্য রাজি হয়ে যায় এবং তাকে এমনটা করার অনুমতি দিয়ে দেয়। যখন সে উপরে খোলা আকাশের নিচে থাকে তখন সে ধ্রুবতারার অবস্থান অনুযায়ী কাগজে চিহ্ন লাগিয়ে দেয় এবং এতে করে রে জানতে পারে যে এটা আটলান্টিক মহাসাগরে আছে এবং তাদের জাহাজটা মরক্কোর আশেপাশে রয়েছে। এমিল বলে যে এখানে আশেপাশে একজন ব্যক্তি আছে যে আমাকে চেনে এবং সে আমাদের অবশ্যই সাহায্য করবে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমরা তার কাছে তথ্য কিভাবে পৌঁছাবো। রে বলে যে ডাক্তারের কাছে যেতে হবে। সে প্রোটিন পাউডার খেয়ে নেয় এবং ডাক্তারের কাছে যায় আর কোনোভাবে তাকে নিজের সাহায্য করার জন্য রাজি করিয়ে নেয়। অন্যদিকে জাভেদ যে উপরে নামাজ পড়ছিল সে হবসকে জানায় যে রে এখান থেকে পালানোর পরিকল্পনা করছে, আর এখন হবস তার ছেলের উপর পুরোপুরি নজর রাখে এবং সে দেখে যে কাচের উপর ট্যাপ করছে, অর্থাৎ পেন দিয়ে টকটক করছে, আর সে রে এর বইটি বের করে তার কাছে থাকে। এটা এক ধরনের ট্যাপকু যা দিয়ে সে কাউকে মেসেজ পাঠাচ্ছিল। আর যখন ওয়ার্ডেন হবস এই মেসেজটিকে ডিকোড করে তখন সে জানতে পারে যে কাল সেলসিতে মারামারি হবে এবং সে বুঝে যায় যে কাল রে সেল সি থেকে পালানোর চেষ্টা করবে। অন্যদিকে সেই ডাক্তার যে নিজেও এখানে বন্দী, সে রে এর কথা অনুযায়ী এখানকার অবস্থান সে ব্যক্তিকে পাঠিয়ে দেয় যাকে সে পাঠানোর জন্য বলেছিল এবং সাথে সাথে সময়ও বলে দেয় যে এই সময় তোমাকে এখানে পৌঁছাতে হবে। এখন সেল সিতে যেখানে হবসের হিসেব অনুযায়ী ঝগড়া হওয়ার কথা সেখানে সিকিউরিটি 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সে বলে আমার সেখানে সবার তথ্য চাই, কিন্তু ঝগড়া সেল সিতে নয় বরং সেল এতে হয়, কারণ এটা তাদের পরিকল্পনা ছিল। আর এই সুযোগের সদ্ব্যবহার করে সেখান থেকে রে, এমিল এবং জাভেদ এই তিনজনই উপরের দিকে দৌড়ানো শুরু করে দেয়, আর তারা বাইরে বেরোনোর আগেই এই জায়গা পুরোপুরি সিল হয়ে যায়। আর এখন এই তিনজনই ভেতরে আটকে পড়েছে, যদিও রে এখানকার সমস্ত ক্যামেরা একসাথে খারাপ করে দিয়েছিল, কিন্তু এখন হবস জানতে পারছিল যে তারা কোথায় যাচ্ছে, কারণ এখানে মোশন ডিরেক্টরও ছিল। আর গার্ডরা জানে যে এই তিনজন কোথায় আছে, তাই তারা সেখানে পৌঁছে যায়। তারা তাদের উপর গুলি চালায় আর এই গুলিবর্ষণে জাভেদ একটি গুলিও খায়। রে ভাবে যে আমি সকল ক্যামেরা খারাপ করে দিয়েছি, কিন্তু তবুও এরা আমাদের অবস্থান কি করে জানতে পারছে। আর সে দেখে যে সেখানে একটি মোশন ডিরেক্টর মেশিন আছে এবং সে সেটাকেও খারাপ করে দেয়। আর এখন কেউ জানে না যে এই তিনজন কোথায় আছে। রে বলে এখান থেকে বাইরে বেরোনোর সমস্ত লক খোলার একটাই উপায় আছে, যে আমি ইঞ্জিনগুলো বন্ধ করে দিই, কিন্তু এর জন্য আমরা মাত্র 6 সেকেন্ড সময় পাবো। 6 সেকেন্ডের মধ্যে আমাদের বাইরে বের হতে হবে। এমিল বলে, তুমি 6 সেকেন্ডের মধ্যে বাইরে বের হতে পারবে না? রে বলে, হ্যাঁ, আমার কাছে প্ল্যান বিও সবসময় থাকে। আর এখন এমিল উপরে চলে যায় যেখান থেকে সে বাইরে বের হতে পারে, কিন্তু জাভেদ তার সাথে যেতে পারে না, তার গুলি লেগেছে, তাই সে সেখানেই থেকে যায়। আর যখন সেখানে আরো গার্ড আসে তখন জাভেদ সবার উপর গুলি চালায়,
কিন্তু পাল্টা হামলায় জাভেদ নিহত হয়। সেখানে রে ইঞ্জিন বন্ধ করে দেয় আর এমিল এখন উপরের ডেকের উপর পৌঁছে গেছে, যেখানে কিনা হেলিকপ্টারও চলে এসেছে, কারণ 5টায় হেলিকপ্টারকে এখানে পৌঁছাতে বলা হয়েছিল। হেলিকপ্টার থেকে উপরে যত সিকিউরিটি ছিল সবার উপর গুলি চলছিল, কিন্তু এমিল কোনোভাবে হেলিকপ্টারে পৌঁছে যায় আর রে এখনো নিচে আটকে রয়েছে, যেখানে ওয়ার্ডেন হবসও চলে এসেছে। সে বলে যে তুমি চিৎকার করতে পারো, চেঁচাতে পারো, রক্ত জড়াতে পারো, কিন্তু এখান থেকে বাইরে বের হতে পারবে না। আর তখন ওই জাহাজের পাওয়ার অন হয়ে যায় আর রে একটি ট্যাঙ্কের ভিতর লুকিয়ে থাকে, যেখানে কিনা জল জমা শুরু হয়ে যায়। আসলে এটা জাহাজের স্টেবিলাইজার ট্যাঙ্ক ছিল এবং যখন এটা পুরোপুরি ভরে যায় তখন এটা এক ঝলকে জাহাজের নিচ থেকে বাইরে ফেলে দেয়। আর বাইরে ওয়ার্ডেন হবস বুঝে যায় যে রে এই ট্যাঙ্কের ভেতরে রয়েছে, কিন্তু সে কিছুই করতে পারে না। আর যেই কিনা ট্যাঙ্কটি পুরোপুরি ভরে যায় সে জলের সাথে রেকে বাইরে ফেলে দেয়, যেখানে এমিল তাকে দেখে ফেলে। সে হেলিকপ্টার থেকে মই নিচে ফেলে রেকে উপরে টেনে নেয় আর তখন ওই জাহাজের উপর দেখানো হয় যে সেখানে হবস চলে আসে এবং তাদের উপর অনেক গুলি চালায়, যার ফলে এমিলও আহত হয়ে যায়। এখন রেও তার দিকে গুলি চালায়, কিন্তু সে গুলি তার দিকে নয়, বরং সেখানে যে তেল ট্যাঙ্কগুলো ছিল সেগুলোর উপর চালায়। আর তখনই একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং এই বিস্ফোরণে হবসের মৃত্যু হয়। আর তারা দুজনেই এই জেল থেকে, যেখান থেকে বের হওয়া কিনা পুরোপুরি অসম্ভব ছিল, তারা এখন এখান থেকে পালিয়ে বের হয়ে গিয়েছে। তারা দুজনেই সমুদ্র সৈকতে পৌঁছে যায় আর তখনই একটি জিপ আসে আর এই জিপ থেকে সেই মেয়েটি নামে, যে কিনা এফবিআই এর এজেন্ট হয়ে তাদের এই পুরো প্রজেক্টটা দিয়েছিল, যার নাম জেসিকা মিলার। আর এখানে রে জানতে পারে যে সে এমিলের মেয়ে, আর একই সাথে সে এটাও জানতে পারে যে এমিলের আসল নাম ভিক্টর ম্যানহাইম, যার সম্পর্কে ওয়ার্ডেন হবস সবসময় জানতে চাইতো, কারণ সে জানতো না যে এই এমিলই সেই ব্যক্তি যাকে সে খুঁজছিল, অর্থাৎ ভিক্টর ম্যানহাইম। আর ভিক্টরের এখানে যে নাম ছিল এমিল রটমায়ার, আসলে এটা এক ধরনের কোড ছিল, যার মাধ্যমে তার লোকেরা জানতে পারতো যে সে কোথায় আছে। আর একই সাথে রেখে এখানে জেলের মধ্যে যে নাম দেওয়া হয়েছিল অ্যান্টনি পুর্টুস, এটাও এক ধরনের কোড ছিল, যাতে জেলে ভিক্টর অর্থাৎ এমিল চিনতে পারে যে এই ব্যক্তিকে তার সাহায্যের জন্য পাঠানো হয়েছে। এই কারণেই সে প্রথমবার তার নাম শুনে অ্যান্টনি পুর্টুস, তখন ভিক্টর তার সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়ায়। আর এখানে রে এটা জেনে গেছে যে তাকে এই জেলের নিরাপত্তা পরীক্ষা করার জন্য পাঠানো হয়নি, বরং এখানে যে ভিক্টর অর্থাৎ এমিল ছিল তাকে উদ্ধার করার জন্য এবং তাকে নিজের সাথে বাইরে বের করার জন্য পাঠানো হয়েছিল। আর তার যে পার্টনার ছিল ক্লার্ক, সে সবকিছু জানতো যে সে কোথায় আছে, কারণ সে নিজেই তার পরিবহনের ব্যবস্থা করেছিল। কিন্তু পরে সে জেল কর্তৃপক্ষের সাথে হাত মেলায় এবং সে চায়নি যে রে এখন এই জেল থেকে বাইরে বের হোক। পরের দিন সংবাদপত্রে খবর আসে যে একটি অবৈধ জেলের পর্দাফাঁস হয়ে গেছে। আর রের সাথে কাজ করা এবিগেল, যে তার বন্ধুও ছিল, সে রেকে বলে যে ক্লার্ক এই লোকদের কাছে বিক্রি হয়ে গিয়েছিল, সে সেই কোম্পানির সিইও হয়ে গিয়েছিল যার সেই জেলটি ছিল, এবং তাকে বছরে $5 মিলিয়ন বেতন অফার করা হয়েছে। আর তারা জানে যে এখন সে কোথায় আছে, তারা তাকে ট্র্যাক করে ফেলে। অন্যদিকে দেখানো হয় যে ক্লার্ক তার গাড়িতে বসে রয়েছে, তার গাড়িতে আগে থেকেই রের লোক বসে থাকে। সে ক্লার্ককে বলে যে ঘুমের সময় হয়ে গেছে, সে তাকে অজ্ঞান করে দেয়। আর যখন কিনা তার চোখ খুলে তখন সে একটি অন্ধকার ছোট ঘরে থাকে। সে জুড়ে চিৎকার করে, আর তখনই দূর থেকে দেখানো হয় যে সে একটি কার্গো শিপের একটি কন্টেইনারে বন্দী আছে। সে কিছুই জানে না যে এই শিপ কোথায় যাবে, কত সময়ে পৌঁছাবে, আর এই কন্টেইনারটা আদৌ খোলা হবে কিনা। আর এই টুইস্টের সাথে এই গল্প এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।